মোটামুটি গোটা পৃথিবীতে এখন আলোচ্য বিষয় যদি কিছু থাকে সেটা হচ্ছে বাংলাদেশ, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং এশিয়া মাইনর, পূর্ব এশিয়া, তার পাশাপাশি এমনকি আমেরিকা পর্যন্ত ঢুকে পড়েছে এই সমস্ত কিছুর মধ্যে। বিভিন্ন দিকে বিভিন্ন রকম ঘটনা ঘটে চলেছে এবং তার পাশাপাশি এত দ্রুত পট পরিবর্তন ঘটছে যে তার সঙ্গে তাল মেলানো মুশকিল হয়ে যাচ্ছে। নমস্কার, আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আনন্দম টেলিভিশনে। বন্ধুরা, আজকে আমরা এই বাংলাদেশ পরিস্থিতি নিয়েই আপনাদের সামনে নিয়ে আসবো বেশ কিছু তথ্য, পাশাপাশি কিছু বিশ্লেষণ, যে বিশ্লেষণগুলো খুব গুরুত্বপূর্ণ। বিশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ সে কথার আগে বলি। বিশ্লেষণ এই জন্য গুরুত্বপূর্ণ যে ফেক নিউজ এই মুহূর্তে গোটা পৃথিবীতে যেটা সব থেকে বড় মাথা ব্যথার কারণ, সেটা হচ্ছে ফেক নিউজ। ফেক নিউজ এত দ্রুত বেগে ছড়ায় এবং এত বিভিন্নভাবে ছড়ায় যে কোনটা আসল সংবাদ কোনটা সংবাদ নয় তাই নিয়ে মানুষের মধ্যে নানান রকম বিভ্রান্তি তৈরি হয়। এবং এই ফেক নিউজ ছড়ানোর অন্যতম প্রধান কারিগর হচ্ছে সেই সমস্ত ব্যক্তিবর্গ যাদের কাজটাই হচ্ছে ফেক নিউজ ছড়িয়ে মানুষকে উত্তেজিত করা। অতীতে আমরা বহুবার দেখেছি এরকম ঘটনা, যে বাংলাদেশের মতো অস্থির রাজনৈতিক পরিস্থিতির দেশ, অথবা পাকিস্তানের মতো অস্থির রাজনৈতিক পরিস্থিতির দেশ, অথবা মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ কিংবা আফ্রিকার বেশ কিছু দেশে এই ধরনের ফেক নিউজের কারবার ছড়িয়ে বিভিন্ন রকমের দাঙ্গা ঘটানো, সংখ্যালঘুদের উপর অত্যাচার, যাদের ক্ষমতা কম, যাদের হয়তো সেরকমভাবে রাজনৈতিক শক্তি সেরকম নেই, তাদের উপর অত্যাচার, লুটপাট, লুণ্ঠন এগুলো ঘটে থাকে। এই মুহূর্তে যেটা বাংলাদেশে ঘটছে সেটা সম্পূর্ণ একটা অ্যানার্কি, এবং এই অ্যানার্কিটা নেপথ্যে কারা আছে না আছে, কি করে তারা এই অ্যানার্কি তৈরি করলো, তারই একটা আভাস দেওয়ার চেষ্টা করছি আজকে আপনাদের সঙ্গে। আপনারা রয়েছেন আনন্দম টেলিভিশনের সঙ্গে। বন্ধুরা, আপনাদের বলি, আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আসল সত্যিটা আপনাদের সামনে তুলে ধরার পাশাপাশি আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যে ঠিক কী করলে, ঠিকঠাক কোন পথে এগোলে আপনি জানতে পারবেন বিশ্বের পরিস্থিতি কোথায় যাচ্ছে, পাশাপাশি আপনার ঘরের পাশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। বাংলাদেশ নিয়ে এত রকম ভিডিও চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, যে ভিডিওগুলোকে হয়তো সামাজিক মাধ্যমে আটকে দেওয়া হচ্ছে অনেক জায়গাতে, কারণ ভায়োলেন্সের কারণ দেখিয়ে আটকে দেওয়া হচ্ছে, কিন্তু ঘটনা তো ঘটছে, এ নিয়ে কোনো সংশয় নেই। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এ নিয়ে কোনো সংশয় নেই। বাংলাদেশের সরকার ফেলে দেওয়া হয়েছে বটে, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বটে, অবশ্যই ভারতের সহায়তায়, কিন্তু তারপর থেকে বাংলাদেশে 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনও দেখা যাচ্ছে যে অস্থিরতা সেখানে কমছে তো নাই, উল্টে আরও বিশাল পরিমাণে বেড়ে যাচ্ছে। বিভিন্ন দিক থেকে নানান রকম তথ্য উঠে আসছে। তার মধ্যে অন্যতম প্রধান তথ্যটা কি না, শেখ হাসিনাকে নাকি হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। শেষ মুহূর্তে ভারত পুরো ব্যাপারটাতে হস্তক্ষেপ করে ভারত শেখ হাসিনাকে সেফ প্যাসেজ দিয়ে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে সেনাবাহিনীকে পরিষ্কার আলটিমেটাম দিয়ে যে যদি শেখ হাসিনাকে সেফ প্যাসেজ না দেওয়া হয় তাহলে ভারত বাংলাদেশের ভেতরে হয়তো সেনা অভ্যুত্থান ঘটানোরও চেষ্টা করত, হয়তো সেনা পাঠানোও চেষ্টা করত। কিন্তু সেনাবাহিনী ভারতের এই প্রস্তাব মেনে নেয়, কারণ তারা জানে যে ভারতের সঙ্গে দাদাগিরি দেখাতে গেলে বিপদ আসে। দাদাগিরি ভারত দেখাচ্ছে না, দাদাগিরি আসছে অন্য দিক থেকে। কেন না, বাংলাদেশে এই মুহূর্তে এখনও পর্যন্ত অভ্যন্তরীণ সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়নি। তৈরি হওয়ার কথাবার্তা চলছে, বিভিন্ন লোকের নাম শোনা যাচ্ছে। তার মধ্যে একটি নাম উঠে আসছে, তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনুস, যিনি একদা কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে, যিনি পেয়েছিলেন অর্থনীতিতে নোবেল পুরস্কার, যেটা নোবেল পুরস্কার নয়, সভরেন রিস্ক ব্যাংক পুরস্কার, সেই পুরস্কার তিনি পেয়েছিলেন। এবং তারপরে গ্রামীণ ব্যাংক নামের একটা সংস্থা তৈরি করার তার ব্যাপার ছিল, এবং দীর্ঘদিন তিনি 36% সুদে সেখানে মানুষের কাছে তিনি টাকা পয়সা ধার দিতেন, এবং তার বিনিময়ে গ্রামীণ অর্থনীতির তিনি নাকি উন্নয়ন ঘটিয়েছিলেন, এরকম একটা প্রচার এবং প্রসার করা হয়েছিল। ঘটনাটা ঘটেছিল হচ্ছে বারাক ওবামা জমানায়, অর্থাৎ 2008-এর পর। এবং তারপর থেকে এই মোহাম্মদ ইউনুস একাধিক পুরস্কার পেয়েছেন, কিন্তু তাকে বাংলাদেশ সরকার সে একসময় গৃহবন্দী করে, তারপরে তাকে জেলবন্দি করা হয়, এবং তাকে গ্রামীণ ব্যাংকের সব কিছু সত্ত্ব ত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে হয়। এখন দেখা যাচ্ছে এত বছর পর তিনি আবার বাংলাদেশের রাজনীতিতে পা দিচ্ছেন, এবং পা দিয়েই প্রথম যে কথাটা তিনি বলেছেন সেটা কীরকম, সেটা হচ্ছে তিনি ভয় দেখিয়েছেন যে ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় তাহলে সেভেন সিস্টার্স সহ, মায়ানমার সহ সকলের জন্য নাকি বিপদ উপস্থিত হবে। কথাটা শুনতে হাস্যকর মনে হলেও এই কথাটার নেপথ্যে অনেক কিছু লুকিয়ে আছে। কারণ সেভেন সিস্টার্সের যে ভূরাজনৈতিক অবস্থান, সেই অবস্থানটাই ভারতের জন্য সবথেকে দুর্বলতার জায়গা। এই দুর্বলতার জায়গাটার উপরেই বারবার হামলা এবং হুমকির আশঙ্কা
দেখেছি আমরা অতীতে, এবং এখন দেখা যাচ্ছে যে সেটা সত্যিই একটা আশঙ্কা হয়ে উঠছে। তাহলে কি ভারত আগামীতে, অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যেই এ ব্যাপারে কোনো কার্যকরী বা সদর্থক ভূমিকা নেবে যাতে ভারতের সীমান্ত ঠিকঠাক সুরক্ষিত হয়? যদি তাই না হবে তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কেনই বা বললেন বিজেপি নেতা সহ বাকি সকলকেই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কোনো কথাবার্তা না বলতে অনুরোধ করলেন কেন? কেনই বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল যে তিনি বললেন যে যা কিছু কেন্দ্র যেভাবে নির্দেশ দেবে সেভাবেই তিনি কাজ করবেন। অর্থাৎ কিছুদিন আগে 21শে জুলাইয়ের সম্মেলনে তিনি যখন বলেছিলেন বাংলাদেশের থেকে যারা ভারতে আসতে চাইবে তাদের জন্য আমি দরজা খুলে দেবো, অর্থাৎ এখন তিনি বলতে চেয়েছিলেন যে বাংলাদেশের এই পরিস্থিতিতে তিনি তার অধিকার না থাকলেও, অর্থাৎ ভারতের পররাষ্ট্রনীতির ব্যাপারে কি ভারত সিদ্ধান্ত নেবে না নেবে, কাকে আসতে দেবে কাকে আসতে দেবে না, যেখানে সিএ এনআরসি আটকে দেওয়া হয়েছে সেখানে তিনি এই কথাটা বলেন কোন অধিকারে, এই নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সুরে সুর মিলিয়ে বললেন যে না, যা বলা হবে কেন্দ্র থেকে আমি সেই নির্দেশ মেনে চলবো। এই কথাটা বলার নেপথ্যে কি অন্য কোনো ব্যাপার কাজ করলো, কোনো প্রভাব কি কাজ করলো, এরকম প্রশ্ন উঠতে পারে। তার আগে আমাদের হাতে বেশ কিছু ভিডিও এসেছে, এরকম আপনাদের সকলের কাছেই হয়তো বিশেষ ভিডিও বেশ কিছু এসেছে যে অত্যাচার ভয়ঙ্করভাবে হিন্দুদের ওপরে হচ্ছে, তাদের বাড়িঘরদোর জ্বালানো হচ্ছে, লুটপাট করা হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে থেকে শুরু করে সকলকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, এবং সেরকম ভয়ঙ্কর সমস্ত বিভৎস ভিডিও, যে ভিডিওগুলো দেখতে আমাদের একেবারেই ভালো লাগছে না, সেই ভিডিও ইচ্ছে করলে আমিও আপনাকে দেখাতে পারি বা আমাদের চ্যানেল দেখাতে পারে, কিন্তু আমরা দেখাবো না অন প্রিন্সিপাল। এই জন্য দেখাবো না, তার মধ্যে মানবিকতার কোনো লেশমাত্র কিছু নেই। বোঝা যাচ্ছে যে অত্যাচারটা কোন পর্যায়ে চললে এরকম কাজ করা যেতে পারে। বরং আসুন প্রথমে একটা যে ভিডিও আমরা দেখব, সে ভিডিওটা হচ্ছে যেটা খুবই প্রবীণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন নেতা, তার নাম সুরেশ ভাইয়াজি যোশী। তিনি ভারতের সরকারকে অনুরোধ করেছেন যে বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের সুরক্ষা দেওয়ার জন্য ভারত সরকার চেষ্টা করুক। আসুন সুরেশ ভাইয়াজি যোশীর এই বক্তব্যটা আগে শুনে নিই। हम देखिए, बांग्लादेश एक अलग देश है। यहाँ से किसी भी स्वयंसेवी संगठन को करने की अपनी एक मर्यादा है, परंतु हम सरकार से निवेदन कर रहे हैं कि एक सुनिश्चित करे कि वहाँ के हिंदू सुरक्षित रहे, और हमको विश्वास है कि सरकार कुछ कदम उठाएगी। हर जगह देखा जाता है कि हिंदुओं को सॉफ्ट टारगेट किया जा रहा है, क्या लग रहा है आपको? टारगेट किया जाता है, टारगेट की तरफ हो ही रहा है, समाचार हम सुन रहे हैं। कई मंदिर जला दिए गए हैं वहाँ पर, और हिंदुओं को मारा भी जा रहा है, इसलिए ये काम दिया गया है। इसलिए तत्काल में क्या करना चाहिए सरकार को? ये सरकार ने करना चाहिए। हमने सरकार को निवेदन किया है कि वो इसमें उचित कदम उठाए। कश्मीर में 370 हटा दिया गया, 5 साल बीत गए उसको, लेकिन अभी भी कश्मीरी जो पंडित है वापस पुनर्वसन आपने प्रेस कॉन्फ्रेंस সুরেশ ভাইয়াজি যোশী যে পরিস্থিতিতে এই কথাটা বললেন, যে সময় এই দাবিটা জানালেন, সেটা খুব গুরুত্বপূর্ণ সময়, যখন বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘু নির্যাতন চলছে, যেটা আগাগোড়াই চলতো, এখন এই অরাজকতার সুযোগে আরও বেশি করে চলছে। তখন বাংলাদেশের অভ্যন্তরে 1,35,00,000 হিন্দু যারা বাংলাদেশের অভ্যন্তরে বসবাস করছেন, তাদেরকে যাতে সুরক্ষিতভাবে তাদের জীবন সুরক্ষিত হয়, তাদের জানমাল সুরক্ষিত হয়, সেই জন্য তিনি একটা প্রস্তাব রেখেছেন প্রধানমন্ত্রীর কাছে, এবং তিনি আশা প্রকাশ করেছেন, বারবার করে বলেছেন তিনি মনে করেন যে নরেন্দ্র মোদী এবং ভারত সরকার অবশ্যই এর একটা সুরাহা করতে পারবেন। এটা গেল আমাদের প্রথম ভিডিও যেটা আপনাদের আমরা দেখালাম। আমরা কিন্তু কোনো ভায়োলেন্সের ভিডিও আপনাকে দেখাচ্ছি না, দেখাবো না, হাতে থাকলেও দেখাবো না। তার কারণ আমাদের সেটা পলিসি নয়, আমাদের সেটা উদ্দেশ্য নয়। আমরা জানি যে এগুলো ঘটছে, এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে, এই ঘটনাগুলো দিনের পর দিন ঘটছে, একদিন আর দিন নয়, বারবার করে ঘটছে। মন্দির ভাঙচুর করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, উড়াল পুল থেকে ঝুলছে হিন্দুদের লাশ। এরকম দৃশ্য বারবার দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো দেখানোটা আমাদের উদ্দেশ্য নয়। কারণ হিংসা ছড়িয়ে হিংসা আরও বেড়ে যায়, হিংসাতে তাতে কোনো হিংসার সুরাহা হয় না। সুরাহা নিশ্চয়ই একদিন না একদিন হবে, কিন্তু এই পরিস্থিতিতে হিংসা ছড়ানোটা
কোনো কাজের কথা বলে আমি অন্তত মনে করি না, আনন্দম টেলিভিশন মনে করে না, আমার সহকর্মীরাও কেউ মনে করেন না। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ধরনের ভাবনা নিশ্চয়ই ভাববেন, আপনিও ভাববেন যে এই ধরনের হিংসাত্মক ঘটনাকে দেখানোর মানে অর্থটা এটাই যে বারবার প্রমাণ করে দেওয়া যে কি বিভৎস পরিস্থিতি একটা ভূখণ্ডে চলছে, যে ভূখণ্ডটা দুর্ভাগ্যবশত আমাদেরই দেশ থেকে একটা সময় বেরিয়ে যাওয়া ভূখণ্ড, এবং দুর্ভাগ্যবশত সেখানে এখন দখল নিয়েছে কারা? যারা কট্টর উগ্রপন্থী জামাত। কিন্তু প্রথমে বলা হয়েছিল কি এটা নাকি ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলনের চেহারা কি এরকম কখনো হতে পারে? ছাত্র আন্দোলনের ফলাফলে কি গণভবন এরকমভাবে লুট হতে পারে? ছাত্র আন্দোলনের ফলে কি এরকম হতে পারে যে গোটা দেশের মানুষ তারা উন্মত্তভাবে রাস্তায় বেরিয়ে এসে একে অপরকে মারছে? আওয়ামী লীগের যারা যত সমর্থক আছে, যত নেতাকর্মী ছিল, তাদের প্রত্যেককে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, হিন্দুদের ওপর চরম বিভৎস অত্যাচার হচ্ছে। এটা কখনো ছাত্র আন্দোলন হতে পারে না। অর্থাৎ এর নেপথ্যে নিশ্চয়ই করে 100% কোনো না কোনো পরাশক্তি ছিল। সেই পরাশক্তি যে ছিল তার উদাহরণ দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের আজকের এই দাবিতে। কারণ মোহাম্মদ ইউনূসকে আগাগোড়া সমর্থন জানিয়েছে কে? আমেরিকা। আমেরিকা কেন এর মধ্যে ঢুকতে যাবে? কারণ আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল, যেটা শেখ হাসিনা দিতে রাজি হননি, এবং রাজি হননি বলেই হয়তো আমেরিকা বাংলাদেশের অভ্যন্তরে এরকম একটা পরিস্থিতি তৈরি করলো। এবারে আসুন যে আরও কিছু দু একটা ছোটোখাটো ভিডিও আপনাদের আমি দেখাবো, যেগুলো দেখানোর পরে আলোচনায় আসব। এই প্রথম ভিডিওটা হচ্ছে একজন জিহাদি, সে বলছে পরিষ্কারভাবে যে বাংলাদেশের অভ্যন্তরে যেখানে যত মূর্তি আছে, যেখানে যত প্রতিমা আছে, যেখানে যত ঈশ্বরের মূর্তি আছে, ইত্যাদি ইত্যাদি আছে, সেগুলো সমস্ত ভেঙে ফেলা হবে, এবং দাবি করে সে কথাটা বলছে। একটা ছোট্ট ভিডিও, কিন্তু এটা আপনি শুনুন। এটাকে এর মধ্যে কোনো ভায়োলেন্স নেই, কিন্তু এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আসল বাস্তবতা কি, কেন এগুলো ঘটছে আপনি বুঝতে পারবেন এই ছোট্ট ভিডিও থেকে। দেখুন ক্লিপটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সারা দেশ জুড়ে চলছে মূর্তি ভাস্কর্য, যত মূর্তি ভাস্কর্য আছে ভাঙার কার্যক্রম চলছে এবং আনন্দ উল্লাস চলছে। এই সুযোগে সবাই যত মূর্তি দেবদেবী আছে এগুলো ভেঙে ইনশাল্লাহ দেশ থেকে উড়িয়ে ঘুরিয়ে দিতে হবে ইনশাল্লাহ। এই ক্লিপটা দেখার পর আপনার কি মনে হচ্ছে যে এটা বাংলাদেশের স্বাধীনতার উৎসব? আপনার কি এটা একবারও মনে হচ্ছে যে এটাই স্বাধীন বাংলাদেশ? কতবার বাংলাদেশ স্বাধীন হবে? একবার তো স্বাধীন হয়েছিল তারা 1947 সালে পাকিস্তানের সঙ্গে, যখন পূর্ব পাকিস্তান ছিল। তারপরে 1971-এ যে শেখ মুজিব তাদের স্বাধীন করেছিলেন, সেই শেখ মুজিবকে পরিবার সহ তার 2 কন্যা ব্যতীত প্রত্যেককে হত্যা করলো তারা 75-এ, এবং তারপর আবার এই 2024-এ এসে তারা আবার স্বাধীন হলো। একটা হাসির কথা চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। অনেকে বলছেন যে আমার ঠাকুরদা একবার বাংলাদেশকে স্বাধীন হতে দেখেছেন, আমার বাবা একবার স্বাধীন হতে দেখেছেন, আবার আমি দেখছি স্বাধীন হতে। কতবার করে একটা দেশকে স্বাধীন করতে হয়? কেন স্বাধীন করতে হয়? কিসের স্বাধীন করতে হয়? কিসের থেকে স্বাধীন করতে হয়? বলা হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা নাকি তার ইচ্ছে মতো যা ইচ্ছে করতেন। আমি আপনাকে বলি, শেখ হাসিনা তার কার্যকালে বাংলাদেশের উন্নয়নের জন্য যা যা করেছেন তার উদাহরণগুলো আমরা জানি। তিনি বাংলাদেশকে বহু কিছু উপহার দিয়েছেন। একটা দারিদ্র সীমার নিচে থাকা 14 লক্ষ মানুষকে তিনি বাড়িঘর দিয়েছেন। বহু মানুষকে তিনি তুলে এনেছেন দারিদ্র সীমার নিচ থেকে ওপরে। তিনি বাংলাদেশকে পদ্মা সেতু উপহার দিয়েছেন, মেট্রো রেল উপহার দিয়েছেন। এমনকি জিডিপিতে বাংলাদেশ ভারতের সঙ্গে প্রায় কাঁধে কাঁধ মিলিয়ে একটা অবস্থানে এসে উপস্থিত হতে পেরেছিল। সেই বাংলাদেশের আজকে এইরকম পরিস্থিতি কি করে হয়? কেন হয়? নেপথ্যে যদি কোনো পরাশক্তি না থাকে তাহলে কি সেটা সম্ভব? অবশ্যই পরাশক্তি আছে, এবং সেই পরাশক্তি একা আমেরিকা নয়, চীনও তার সঙ্গে ভূমিকা রাখছে, এই নিয়ে কোনো সংশয় নেই। চীনেরও ভেস্টেড ইন্টারেস্ট আছে। ভেস্টেড ইন্টারেস্ট যদি না থাকবে তাহলে চীন কেন সেখানে এত টাকা ইনভেস্ট করছে? তার কারণটা হচ্ছে চীন যদি বাংলাদেশের ভূরাজনৈতিক এলাকার দখল নিতে পারে, অর্থাৎ বাংলাদেশের ভূমিতে যদি চীন বসতে পারে, তাহলে চীন কি করতে পারবে? তাহলে চীন তাদের আর্ক রাইভাল বা অন্যতম প্রধান শত্রু ভারতকে নজরদারির মধ্যে রাখতে পারবে। উদ্দেশ্য সেটাই, এবং যে কারণে চীনের ভূমিকা যেমন আছে, আমেরিকারও ভূমিকা আছে। আমেরিকা চাইছে এখন সেই শাসনটাকে নিজের হাতে করায়ত্ত করতে, এবং চীন চাইছে বাংলাদেশের অভ্যন্তরে তাদের নিজেদের সামরিক শক্তি নিয়ে এসে ভারতকে একটা থ্রেট দেওয়ার জন্য উদ্দেশ্য নিয়ে তারা নেমে পড়েছে। এবং পাশাপাশি আরও অনেকগুলো বিষয়ের সঙ্গে জড়িয়ে আছে, ভূরাজনৈতিক বিষয় জড়িয়ে আছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বহু এলাকাতে যুদ্ধ পরিস্থিতি চলছে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে, সিরিয়াতে হামলা চালাচ্ছে ইসরায়েল, সিরিয়াতে হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি
অনেকগুলো দিক থেকে যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাদের যুদ্ধাস্ত্র বিক্রি করার ব্যবসাটা, বাজারটাকে বাড়াতে হবে বলে বাংলাদেশেও আজকে একটা ঝামেলা শুরু করা হলো। তার কারণ হচ্ছে এই ঝামেলাটা করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, ভারতকে দেখিয়ে দেওয়া, যেহেতু ভারত বিগত বেশ কিছু বছর ধরে, অন্তত 10 বছর ধরে উন্নয়নের সড়ক ধরে বহুদূর এগিয়ে গেছে, অতএব ভারতকে এখন থামাতে হবে, ভারতের বৃদ্ধিকে থামাতে হবে, ডলারকে আবার ওপরে তুলতে হবে, ইয়ানকে আবার ওপরে তুলতে হবে। করোনার জন্য চীনের যে বদনাম হয়েছে, সেই বদনামের পর চীনের ব্যবসায় বিপুল ক্ষতি হয়েছে, চীনের ভেতরের অর্থনীতির অবস্থা খুব খারাপ। আমরা জানি শি জিনপিংয়ের কোনো খবর নেই দীর্ঘ বেশ কয়েকদিন ধরে, এবং তার সম্পর্কে কোনো কিছু শোনাও যাচ্ছে না। তার মানে চীনে কী হতে যাচ্ছে? আবার তক্তা পাল্টাতে যাচ্ছে না। চীনে কখনো তক্তা পাল্টাবে না, কিন্তু চীন যেটা করবে, বিশ্বের সর্বত্র ঝামেলা পাকিয়ে রেখে দেবে, যাতে সেই ঝামেলার থেকে তাদের ফায়দা তোলার রাস্তা তৈরি করা যায়, এবং তার মধ্যে অন্যতম প্রধান ফায়দা তোলার রাস্তা হচ্ছে ভারত। তাহলে আসুন এর পরের বিষয়টায় চলে যাই। বিষয়টা কীরকম, যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যে যারা স্বাধীনতার দাবি করছে, আমরা দেশকে স্বাধীন করলাম বলে যে ছাত্ররা দাবি করছে, ছাত্ররা আন্দোলন করেছিল, এ নিয়ে কোনো সংশয় নেই। প্রথমে তাদের বেশ কয়েক দফা দাবি ছিল, মূলত কোটা সিস্টেম তুলে দেওয়ার জন্য তাদের আন্দোলন হয়েছিল, কিন্তু সেই আন্দোলন তো মুখ থুবড়ে পড়লো। কোটা সিস্টেম মেনে নেওয়া হলো, সরকার মেনে নিল কোটা সিস্টেম, তারপরেও আন্দোলন চলতে থাকলো এক দফাতে। কী দফা? না, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। কারা পেছন থেকে এগুলো খেললো? যদি বলি যে দীর্ঘদিন ধরে বসে থাকা, বাংলাদেশের অভ্যন্তরে বসে থাকা পাকিস্তানি এজেন্ট, আমেরিকার এজেন্ট, তারা খেপিয়ে তুলে ছাত্রদেরকে পথে নামিয়ে, তারপরে সাধারণ মানুষকে পথে নামিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার পতন চাই বলে তারা যে পরিস্থিতিটা তৈরি করলো, সেটা তাদের অনেক দিন ধরে দরকার ছিল। কারণ ভারত যেহেতু অর্থনীতিতে এত এগিয়ে যাচ্ছে, ভারত যেহেতু বিনিয়োগে এত এগিয়ে যাচ্ছে, ভারত যেহেতু একের পর এক যুদ্ধাস্ত্র তৈরি করে সেগুলো মধ্য আয়ের দেশ বা গরিব দেশগুলোকে বিক্রি করছে, অতএব ভারতকে থামাতে হবে। তো থামাতে গেলে কি করতে হবে? একটা আনরেস্ট তৈরি করতে হবে। আনরেস্ট তৈরি করতে গেলে দেশের ভেতর থেকে একরকমভাবে করা যায়, আর দেশের বাইরে থেকে আর একরকমভাবে করা যায়। দেশের ভেতরে আনরেস্ট তৈরি করার জন্য তো ভারতের অভ্যন্তরে বসে থাকা বামপন্থী এবং দেশবিরোধীরা রয়েইছে। তারা একের পর এক আন্দোলন করে প্রমাণ করার চেষ্টা করেছে যে ভারতের সরকার কতটা খারাপ, কারণ তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হচ্ছিল না। অতএব কি ঘটলো না, দিল্লিতে শাহিনবাগে আন্দোলন হলো। দিল্লির শাহিনবাগের আন্দোলন, বাংলাদেশের শাহবাগের আন্দোলন, এগুলোর সঙ্গে কি কোনো মিল খুঁজে পাচ্ছেন? ক্যারেক্টারিস্টিকভাবে কোনো মিল খুঁজে পাচ্ছেন? দিল্লির দাঙ্গা, বাংলাদেশের দাঙ্গা, কোনো মিল খুঁজে পাচ্ছেন? আমরা তো পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি যে একই প্যাটার্নে কাজ হচ্ছে। কারণটা কি না, এই এক প্যাটার্নে কাজ করে ইসলামিক জিহাদকে সামনে রেখে তার নেপথ্য থেকে বামপন্থীদের এবং যারা দেশবিরোধী, ভারতের টুকরে হোঙ্গে এই কথাবার্তা যারা বলে, তাদেরকে সমর্থন দেওয়ার জন্যই আজকে এতগুলো দিক থেকে, এতগুলো ফ্রন্ট থেকে ভারতের ওপরে হামলা। কিন্তু ঠান্ডা মাথায়, অত্যন্ত ঠান্ডা মাথায়, অত্যন্ত ধৈর্যের সঙ্গে কৃষক আন্দোলন থেকে শুরু করে শাহিনবাগের আন্দোলন পর্যন্ত সামলেছে কিন্তু মোদী সরকার। যদি না সামলাতো তাহলে আজকে ভারতের এই পরিস্থিতিও হতে পারত, যা আজকে বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন। কয়েকদিন আগে আমরা যেটা শ্রীলঙ্কায় দেখেছি, আজকে বাংলাদেশে দেখতে পাচ্ছি। গণভবন লুট হয়ে যাচ্ছে, হাঁস, মুরগি, ছাগল থেকে শুরু করে, হরিণ শিশু থেকে শুরু করে, এমনকি বাথরুমের কমোড পর্যন্ত তুলে নিয়ে তারা চলে যাচ্ছে। লেপ, কম্বল, পোশাক আশাক সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। খাবার দাবার তারা সেখানে খাচ্ছে এবং সেগুলো ক্যামেরার সামনে তারা গর্ব করে দেখাচ্ছে। এটা কি বিপ্লব? এটা কখনো বিপ্লব হতে পারে না। যে ছাত্ররা এই বিপ্লব করছে, এই ছাত্ররা কি জানে যে তারা ব্যবহৃত হচ্ছে? তারা বোধহয় এটা ইচ্ছা করেই করছে। কারণটা হচ্ছে তারা হয়তো কোনোভাবে কোনো না কোনো বেনিফিশিয়ারির মধ্যে দিয়ে আছে বলেই তারা এই কথাটা বলছে। এবং মজার ব্যাপার হচ্ছে, আজকে 10 বছর পর নাকি আরও দীর্ঘ সময়ের পর জামাতের অফিস ঢাকা শহরে খোলার পর, সেখানে ঢাকা শহরে জামাত নাকি বলেছে তারা ধর্মনিরপেক্ষতা দেখাতে চায়। জামাত ধর্মনিরপেক্ষতা দেখাবে, এটা একটা কাঁঠালের আমসত্ব বা ধোকার টারি টাইপের কথাবার্তা হয়ে গেল না? জামাত কখনো ধর্মনিরপেক্ষতা দেখাতে পারে? এটা একটা অবাস্তব প্রস্তাব। অবাস্তব প্রস্তাবটা আমরা কেন মেনে নেব? প্রশ্নই ওঠে না। আমরা জানি যারা আন্দোলন করছে, যারা হিন্দুদের ঘরে ঘরে ঢুকে অত্যাচার করছে, তাদের বাসস্থান, মন্দির, তাদের সব কিছু লুট করছে, আগুন লাগিয়ে দিচ্ছে, হত্যা করছে, ছোটো ছোটো বাচ্চাকে গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে, তারা কখনো মানুষের পর্যায়ে পড়তে পারে না। প্রকাশ্য রাজপথে একটি মেয়ের লাশকে টেনে নিয়ে যাচ্ছে দড়ি বেঁধে এবং তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটেছে বাংলাদেশে। শুধুমাত্র এই আন্দোলনের নাম করে তার নেপথ্যে আসলে কি করা হয়েছে? বাংলাদেশে যেখানে এখন
1,25,00,000 মতো যে হিন্দু বসবাস করে তাদেরকে হয় ধর্মান্তরিত করতে হবে, অথবা তাদেরকে এখান থেকে তাড়াতে হবে, অথবা শেষ করে দিতে হবে, তাদের যাবতীয় সম্পত্তি দখল করে নিতে হবে। মজা হচ্ছে অন্য জায়গায়। সেটা হচ্ছে কীরকম না, বেশ কিছু সেকুলার আছে তথাকথিত, শুধু সেকুলার নয়, তথাকথিত বেশ কিছু এরকম লোকজন আছে যারা কিনা এই আন্দোলনকে প্রথম থেকে খুব অর্গাজমিক একটা হাসি দিয়ে মানে তারা সমর্থন করছিল। সেই সমস্ত সেকুলাররা এখন কোথায় গেল? যখন তারা দেখতে পাচ্ছে যে এই ছবি আসল আন্দোলনের, তখন তারা কোথায় গেল? তারা ছাত্র আন্দোলনের নাম করে খুব বড় বড় কথা বলছিল। তাদের বাপেদের দেশ চীন, সেখানে তিয়ানআনমেন স্কোয়ারে কী ঘটনা ঘটেছিল আপনারা জানেন। 9-এর দশকে তিয়ানআনমেন স্কোয়ারে যখন আন্দোলন হয়েছিল, ছাত্র আন্দোলন, তখন ট্যাঙ্কের মুখে ছাত্রদের উড়িয়ে দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত আমরা জানি না মোট কতজনের মৃত্যু হয়েছিল সেই আন্দোলনে, মোট কতজনকে চীন খতম করেছিল। তারপর থেকে চীনে আর কোনো আন্দোলনের কথা আপনারা শোনেন না। কিন্তু এই চীনেরই এজেন্টরা তারা বিভিন্ন জায়গায় ঢুকে থেকে, সে বাংলাদেশ হোক, ভারত হোক, পাকিস্তান হোক, যেখানকাই হোক না কেন, যেখানেই গণ্ডগোল, যেখানেই অ্যানার্কি, জেনে রাখবেন তার নেপথ্যে এরাই রয়েছে। এবং এরা কি করে? এরা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে থেকে অ্যানার্কিকে সাপোর্ট করে। উদাহরণ দেখতে চান? আজকে বাংলাদেশের পরিস্থিতি দেখতে পেয়ে কংগ্রেসের প্রচণ্ড আনন্দ হয়েছে। কংগ্রেসের এক নেতা, হ্যাঁ, সজ্জন ভার্মা, সে দাবি করছেন, এই নেতা, যে বাংলাদেশের ছবি দেখে আপনাদের বুঝতে হবে যে কয়েকদিন পরে প্রধানমন্ত্রী মোদির বাসভবন, ভারতের সংসদ ভবন সব কিছু আক্রান্ত হবে, ঠিক একই রকম ছবি আমরা দেখতে পাবো। অর্থাৎ একটা প্ল্যান বোধহয় গ্লোবালি করে ফেলা হয়েছে। এই জন্য করে ফেলা হয়েছে যে কোনো জায়গাতে পৃথিবীর কোথাও স্বাভাবিক গণতন্ত্রকে চলতে দেওয়া হবে না, সর্বত্র এই ইসলামিক জিহাদিদের হাতে এনে এবং সেই সঙ্গে বামপন্থীদের সহায়তা নিয়ে তারা প্রত্যেক জায়গাতেই আনরেস্ট করবে। শুনুন সজ্জন ভার্মার কথা। मैं तो सिर्फ इतनी बात कहना चाहता हूं, 2 दिन से टीवी पे आप देख रहे हो, बांग्लादेश की जनता शेख हसीना की गलत नीतियों की वजह से, बांग्लादेश की सरकार की गलत नीतियों की वजह से कल प्रधानमंत्री आवास में घुस गई, राष्ट्रपति भवन में घुस गई। याद रखना नरेंद्र मोदी जी, एक दिन ये जनता जितने सड़क पे हिलोरे ले रही है, एक दिन तुम्हारी गलत नीतियों से तुम्हारे प्रधानमंत्री निवास में घुस जाएगी, कब्जा कर लेगी। अभी श्रीलंका में हुआ, पहले श्रीलंका में जनता प्रधानमंत्री के घर में घुसी, अब बांग्लादेश में घुसी। अब भारत का नंबर है, तो साथियों मैं अनुरोध करता हूं, भ्रष्टाचार। কংগ্রেসের সজ্জন ভার্মার কথা তো আপনারা শুনলেন, কিন্তু আপনারা কি জানেন ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানাকে বাংলাদেশে ফিরে চেয়ে, অর্থাৎ গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে, এরকম একটা দাবি জানিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন, SCBA যাদের নাম, তাদের প্রেসিডেন্ট মাহবুবউদ্দিন খোকন। তিনি পরিষ্কার বলেছেন, যদি ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় তাহলে অবিলম্বে শেখ হাসিনা শেখ রেহানাকে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হোক। শুধু এটাই দাবি নয়, তার পাশাপাশি আরও অনেক দাবি আছে। দাবি কীরকম না, শেখ হাসিনা নাকি একজন টাইরেন্ট, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এবং তাকে বাংলাদেশে ফিরে নিয়ে গিয়ে তারা বিচার করতে চায়। যে ছবি আমরা যে কোনো ইসলামিক দেশে অতীতে বহুবার দেখেছি, সেই একই ছবি আবার দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। পৃথিবীতে 57টা ইসলামিক শাসিত দেশ ছিল, এখন বোধহয় 58টা হয়ে গেল। সেটা সরকার এখনও গঠন হয়নি বটে, তবে জামাতের প্রধানকেই প্রথম ডাকা হয়েছিল বৈঠকে। যে সেনাপ্রধান যিনি ভাষণ দিলেন গত পরশুদিন, শেখ হাসিনা যখন চলে এলেন, সেখান থেকে চলে আসার পরে তিনি যখন ভাষণ দিলেন, সংবাদ মাধ্যমের সামনে এলেন, তিনি প্রথমেই বললেন যে আমরা একটা সুন্দর বৈঠক করেছি এবং সেই সুন্দর বৈঠকে আমরা কাকে কাকে নিয়ে বৈঠক করেছি প্রশ্ন উঠল। তিনি প্রথমেই বললেন জামাত, তারপরে বললেন যে বিএনপি এবং তারপরে বললেন হেফাজতে ইসলামী, এদের নাম করলেন তিনি। অর্থাৎ তাদের সঙ্গেই তিনি বৈঠক করলেন যারা কিনা বাংলাদেশের স্বাধীনতার, আসল স্বাধীনতার বিরোধী শক্তি। এবং তিনি একবারও বললেন না আওয়ামী লীগের কোনো প্রতিনিধি সেখানে ছিল কিনা। যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন আওয়ামী লীগের কোনো প্রতিনিধি কি সেখানে ছিলেন, উত্তরে তিনি বললেন না, আওয়ামী লীগ থেকে কেউ আসেনি। আর কারা ছিল না, ছাত্রদের তরফ থেকে কয়েকজন। ছাত্রদের তরফ থেকে তারা কারা
এই ছাত্ররা ব্যবহৃত হচ্ছে, এটা কি তারা বুঝতে পারছে না? তারা বুঝতে পারছে, বুঝতে পেরেও ব্যবহৃত হচ্ছে। যদি না হবে, তাহলে দেশের এইরকম চূড়ান্ত অরাজকতার মুহূর্তে তারা কোন অধিকারে সংসদে ঢুকে পায়ের ওপর পা তুলে বিড়ি ধরিয়ে বা সিগারেট ধরিয়ে টানতে পারে, বা কোন অধিকারে তারা গণভবন ভাঙচুর করতে পারে, সব কিছু লুটপাট করতে পারে, তারা কোন অধিকারে 32 নম্বর ধানমন্ডি শেখ মুজিবের বাড়ি এবং জাদুঘর সেই সমস্ত আগুনে পুড়িয়ে দিতে পারে, এবং যারা যারা এই তথাকথিত ছাত্র আন্দোলনকে সাহায্য করেছিল, তাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের কি দশা হয়েছে, তাদের কি পরিস্থিতি হয়েছে, বাংলাদেশে বামপন্থী সমস্ত নেতাদের কি দশা হয়েছে? নিশ্চয়ই আপনারা জানেন, খবর পেয়েছেন যে বামপন্থী নেতারা, যারা মুখে বড় বড় কথা বলা, এখানকার বামপন্থীরা যারা কিনা সাহায্য সমর্থন করেছে, যারা এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে, যারা এই আন্দোলনকে বলেছে এটা একটা নতুন আবার এশিয়াতে আবার সূর্য উঠছে, সে বামপন্থী নেতাদের কি অবস্থা হয়েছে, বা বামপন্থীদের কি অবস্থা হয়েছে, সেকুলারদের কি অবস্থা হয়েছে জেনে রাখবেন। যখন এই রকম বোতলের বন্দি করা দৈত্য, জামাতের মতো কট্টর ইসলামপন্থী দৈত্য যখন বাইরে বেরিয়ে আসে, তখন তাদের কোনো রকম রাসক্রাস থাকে না। তারা প্রথম আক্রমণটা তাদেরকেই করে যারা তথাকথিত তাদের পাশে দাঁড়িয়েছিল, যারা মনে করেছিল যে আমরা হয়তো এর থেকে বেঁচে যাবো, এই ঝামেলার হাত থেকে বেঁচে যাব। না, তারা বেঁচে যায়নি। উদাহরণ দেখুন, যে ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো হচ্ছে জলের গান নামের একটি ব্যান্ডের জনৈক গায়ক, যার বাড়িতে বহু পুরনো বাড়ি, এবং সে বাড়িতে দীর্ঘদিন ধরে সংগ্রহ করা, যার বাড়িতে 3000 বাদ্যযন্ত্র ছিল, সেই সমস্ত বাদ্যযন্ত্রগুলিকে সমস্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, গোটা বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে। অতএব সেকুলার হও আর না হও, এই রাহুল আনন্দ তার নাম, সে অত্যন্ত বিখ্যাত একজন ফোক ব্যান্ডের, জলের গান নামের ফোক ব্যান্ডের গায়ক। তার বাড়িতে কিছুদিন আগেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকর এসেছিলেন যখন বাংলাদেশ সফরে। তিনি তার বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তার ছবিও আপনাদের আমরা দেখাচ্ছি, দেখুন, দেখে বুঝতে পারবেন, এবং তার বাড়িতে আগুন লাগানোর ছবিও দেখতে পাচ্ছেন। দেখুন যে কিনা এত বড় বামপন্থী, যে কিনা এত সেকুলার, যে কিনা এদের প্রত্যেকের পাশে সাহায্য সমর্থন নিয়ে দাঁড়িয়েছিল, যারাই দাঁড়িয়েছিল, তাদের আজকে কি দশা হচ্ছে। আমি গতকাল একটা লিস্ট দেখলাম, একটা তালিকা দেখলাম, বাংলাদেশিরা, এই ছাত্ররা, তারা প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে। এইবার এদের ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে চঞ্চল চৌধুরী সহ একাধিক তথাকথিত বামপন্থী অভিনেতা অভিনেত্রী সহ শিল্পী সহ তারাই রয়েছে, যারা কিনা ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিল। আসলে তো ছাত্র আন্দোলন এটা নয়, আসলে এটা তো একটা জিহাদ। আসলে এটা তো পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া যে আমাদের হাতে ক্ষমতা এসে গেছে, আমরা দেশকে এবারে যা ইচ্ছে তাই করবো, এবং সব থেকে বড় কথা কী করব না, কোনো কাফেরকে আমরা এখানে বাঁচতে দেব না, থাকতে দেব না। সে তুমি যেই হও আর সেই হও, তুমি যদি মুসলমান না হও, এবং তুমি যদি আওয়ামী লীগের সমর্থক হও, তুমি যদি আমার বিরুদ্ধে হও, অর্থাৎ তুমি যদি কোরআনকে আমাদের দেশের সংবিধান বলে না মানো, তাহলে তোমাকে মরতে হবে, তোমার সামনে আর কোনো রাস্তা খোলা নেই। এটাই বাস্তবতা। এই বাস্তবতা কি স্বীকার করে মানুষজন? এখানকার এই বাংলার যে সমস্ত শিল্পী, কবি, সাহিত্যিক ইত্যাদিরা আছে, যারা অনেক বড় বড় কথাবার্তা বলতো বাংলাদেশ নিয়ে, তারা এখন কোথায়? কলকাতার রাস্তাতেও কিন্তু বেরিয়েছে এই বাংলাদেশের বিজয়ের পরে স্বাধীনতার ফলে তাদের যে নতুন স্বাধীনতা, তার জন্য তারা মিছিল বের করেছে। এই তো সেই মিছিল। এই মিছিল যারা করেছে তারা প্রত্যেকে নিশ্চয়ই ইসলাম ধর্মে দীক্ষিত, আর যদি তা না হয় তাহলে তাদের অবস্থাও কি এই তথাকথিত জলের গানের ব্যান্ডের যে প্রধান রাহুল আনন্দ, তার মতো অবস্থা হবে না? তাকে অবিলম্বে নিজেকে রাহুল থেকে রুহুল, নিজের নামটা বদলাতে হবে। আর যদি না হয় তাহলে তার পক্ষে সেখানে থাকা সম্ভব হবে না। এটাই বাস্তবতা। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে 1 কোটি বা তার বেশি হিন্দুর ভারতে শরণার্থী হয়ে চলে আসার একটা আশঙ্কা দেখা দিচ্ছে। তাদেরকে কি আমরা জায়গা দিতে পারবো? এই প্রশ্ন তো উঠবেই। তারা আসবে কোথায়? তারা আসবে পশ্চিমবঙ্গে।
পশ্চিমবঙ্গের কি সেই ক্ষমতা আছে, ধারণ ক্ষমতা আছে? যদি প্রশ্ন ওঠে যে এই যে 1 কোটি হিন্দুকে তারা ওদেশ থেকে তাড়িয়ে দিচ্ছে বা খুন করে ফেলছে, শেষ করে ফেলছে, তাদের জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হবে না? অবশ্যই নেওয়া হবে, কিন্তু তার আগে ভাবতে হবে এটা একটা আন্তর্জাতিক পরিস্থিতি। শুধু তাই নয়, এখানে অনেক রকম শর্ত, অনেক রকম নিয়ম কানুন ইত্যাদি জড়িয়ে আছে। আমি চাইলেই কালকে বলতে পারি না দরজা খুলে দিয়ে যে 1 কোটি মানুষ বা 1,25,00,000 মানুষ তাদের চলে আসতে, ভারতে চলে আসতে, তাদের আমি থাকার জায়গা দেবো কোথায়? আবার কি একটা নতুন 71 এসে উপস্থিত হচ্ছে না? আবার কি একই রকমভাবে যেরকম দেশভাগের সময় হয়েছিল বা তার পরবর্তী সময়ে বারবার যেটা হয়েছিল, বা আমরা এখনও জানি যে আমাদের রাজ্যে এবং এর পাশে আসাম, ত্রিপুরা, বহু জায়গাতেই এরকম বন্যার জলের মতো যে ঢুকছে যারা, তারা আসলে কারা? হিন্দুরাই কি ঢুকছে সবসময়? না, তা কিন্তু সত্যি নয়। আমরা জানি জনবিন্যাস ব্যাপকভাবে বদলে গেছে পশ্চিমবঙ্গে, জনবিন্যাস বদলে গেছে আসামে। কয়েকদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কথাটা স্পষ্ট করে বলেছিলেন যে আসামের জনবিন্যাস বদলে গেছে, আমরা এর মোকাবিলা করার জন্য চেষ্টা করব। কিন্তু কই, এই কথা তো শুনি না আমরা অন্য কারো মুখ থেকে। তারা নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই জনবিন্যাস বদলানোকেই পছন্দ করেন এবং তারা দরজা খুলে দেওয়ার কথাও বলেন, যদিও সে অধিকার তাদের কিন্তু নেই, তারা বলতে পারেন না এই কথা, কারণ এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র রয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের। তার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রক রয়েছে, তারা সিদ্ধান্ত নেবেন। আমি তো বলবো এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে যেভাবে শান্তভাবে ঠান্ডা মাথায় অত্যন্ত বিবেচনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারত সরকার যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যেভাবে ভাবনা চিন্তা করছে, যেভাবে এগোচ্ছে, তাতে আগামীতে সমাধান সূত্র যদি বের করতে হয় তাহলে ভারতের পক্ষেই সেটা সম্ভব, কারণ সমস্যাটা ভারতের ঘাড়ে সব থেকে বেশি। এখানে একটা তথ্য আপনাদের জানিয়ে দেওয়া দরকার যে শেখ হাসিনা কিন্তু আর 48 ঘন্টার মধ্যে তাকে ভারত ছেড়ে যেতে বলা হয়েছে, কিন্তু তিনি কোথায় যাবেন সে নিয়ে এখনও কোনো কিছু স্পষ্ট নয়। যদিও আমাদের কাছে যেটুকু তথ্য তাতে জানতে পেরেছি যে লন্ডনে তার অর্থাৎ ইংল্যান্ডের নাগরিক তার বোন শেখ রেহানা, সেই শেখ রেহানার কাছে তিনি যেতে চেয়েছিলেন, কিন্তু ইংল্যান্ড তাকে ঢুকতে দেবে কিনা সে নিয়ে স্পষ্ট করে কোনো কথা বলেনি। আমেরিকাও ঘাড় পাতেনি। তাহলে শেখ হাসিনা যাবেন কোথায়? তার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন যে আমার মা আর রাজনীতিতে ফিরবেন না। শেখ হাসিনা এখনও পর্যন্ত কোনো বিবৃতি দিয়েছেন বলে আমি অন্তত জানি না। কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে ঘুরছে বটে, তবে সেগুলো কোনোটাই সত্যতা যাচাই করা যেহেতু নেই, অতএব সেগুলো আপনাদের দেখিয়ে বা বলে আমার কোনো লাভ নেই, আমি সেগুলো করতেও চাই না। ফেক নিউজ ছড়ানো আমার উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য নয়। ফেক নিউজে কান দেওয়াটাও আপনার উচিত হবে না। তাই ফেক নিউজ এবং এই সমস্ত বিভৎস ভিডিও এগুলোর থেকে আমরা একটু সরে থেকে চেষ্টা করছি এই মুহূর্তে জিও পলিটিক্সের সিচুয়েশনটাকে আপনাকে বোঝানোর, এই মুহূর্তে যে কোন দিকে মাথা দিলে আসল সত্যটা আপনি বুঝতে পারবেন সেটা আপনাকে জানানোর, এবং পাশাপাশি এইটাও বলার যে মাথা ঠান্ডা রাখুন, সব কিছু বিশ্লেষণ করে তারপরেই সিদ্ধান্ত নিন, তারপরেই কোনো কিছু পোস্ট করুন। কারণ ভারত সরকার কিন্তু বলেই দিয়েছেন ইতিমধ্যে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যদি আপনারা বেশি না বলে যান তাহলে সেটা কিন্তু আপনার ব্যক্তিগত সমস্যার কারণ হয়ে উঠতেও পারে। তাই সচেতন থাকুন, সচেতন থেকেই কোনো কিছু পোস্ট করুন, কোনো কিছু বলুন। সচেতন থেকেই কিন্তু এই ধরনের এই ভায়োলেন্স, এই ধরনের এই বিভৎস ভিডিওগুলো এগুলোর থেকে নিজেকে একটু সরিয়ে রাখুন। যদিও সামাজিক মাধ্যম এখন আমাদের কাছে শক্তিশালী একটা অস্ত্র, কিন্তু মনে রাখবেন সামাজিক মাধ্যমের সব কিছুই আপনার আমার নিয়ন্ত্রণে নয়। সেগুলোও নিয়ন্ত্রণ করছে যারা, তাদের মধ্যে লুকিয়ে রয়েছে ডিপ স্টেট, তাদের মধ্যে লুকিয়ে রয়েছে সেই সমস্ত বামপন্থীরা যারা অ্যানার্কির ওপর দাঁড়িয়ে, নৈরাজ্যের ওপর দাঁড়িয়ে তাদের শাসন চালায়, তাদের পেটের ভাত জোগায়। তাই সচেতন থেকে কাজ করুন। শেষে আমি আরেকবার দেখাবো যেখানে মোহাম্মদ ইউনুস অর্থাৎ কিনা যে ব্যক্তি বাংলাদেশের সম্ভবত প্রধানমন্ত্রীও হতে পারেন, আবার এরকমও সম্ভাবনা রয়েছে সে মোহাম্মদ ইউনুসের যে তিনি হয়তো উপদেষ্টা হবেন সরকারের। তিনি বলেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে ভারত, মায়ানমার, 7 সিস্টার অক্ষত থাকবে না। এইখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে, মোহাম্মদ ইউনুস এখনও পর্যন্ত কোনো দায়িত্ব পাননি, তার আগেই তিনি এই ধরনের কথাবার্তা বলতে শুরু করলেন কেন? তাহলে কি কোনো একটা গোপন আঁতাত কাজ করছে? তাহলে কি আগামীতে ভারতের জন্য আরও বড় কোনো আশঙ্কার কিছু ঘটতে চলেছে? তাই মাথা ঠান্ডা রাখুন, সচেতন থাকুন, এবং আবারও বলছি, মনে করিয়ে দিচ্ছি, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। কোনো রকম এমন কোনো খবর আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আপনি ছড়াবেন না যে
যেটা ছড়ালে আপনি বিপদে পড়তে পারেন আগামীকাল। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সম্পূর্ণভাবে খেয়াল করে দেখুন যে বামপন্থীরা বা যারা এতদিন পর্যন্ত ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিল তারা কিন্তু এখন গর্তে ঢুকে গেছে। তারা সময় মতো মুখ বের করবে, মুখ বের করে তারা কথা বলবে, চারটে কথা বলবে, আবার যেই তখন বুঝবে যে সামনে বিপদ আছে তারা আস্তে করে মাথাটা নিচে নামিয়ে নিয়ে গর্তে ঢুকে যাবে। এখন তারা গর্তে ঢুকে গেছে, তারা কোনো কথা বলছে না। কিন্তু কলকাতার রাস্তায় মিছিল বেরিয়েছিল, সেটা খুব একটা ভালো ইঙ্গিত নয়। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী অনুষ্ঠানে। আবারও বলবো, সচেতন থাকুন, চোখ কান খোলা রাখুন এবং এমন কিছু বলবেন না বা করবেন না যার মাধ্যমে আপনার ঘাড়ে আপনি বিপদ টেনে আনতে পারেন। কারণ বিষয়টা আপনার পাশের বাড়ির গোলমাল নয়, বিষয়টা একটা আন্তর্জাতিক ইস্যু। তাই সচেতন থাকাটা সবার আগে আপনার নিজের ভালোর জন্য জরুরি। ভালো থাকুন সকলে। আনন্দম টেলিভিশনকে সাবস্ক্রাইব করুন, অন্যদের বলুন সাবস্ক্রাইব করতে। এবং সেই সঙ্গে একটা অনুরোধ আরও থাকলো, আমরা যারা চেষ্টা করছি আপনাদের সামনে ঠিকঠাক খবরটা নিয়ে আসতে এবং আপনাদের মধ্যে কোনো রকম অসুবিধা যাতে না হয় সেই চেষ্টা করতে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। আনন্দমের সঙ্গে থাকুন। আনন্দম বলি বিদায় চাই সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। আনন্দম।